অ্যাজিউম করে বা আনুমানিকভাবে একটা অনুমান করে বসাই দিছে। এখন এইটার মেজারমেন্ট যদি আমরা দেই সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, ওকে, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আর একটা হচ্ছে নর্মালি ওয়েভ হচ্ছে এই মাঝখানের এইটুকু, কিন্তু সবসময় হিসেব করা হয় এই থেকে এই পর্যন্ত আর কি দূরত্বটা। ডিজাইনের ক্ষেত্রে তখন ডিজাইনার এটা মাইনাস করে দিবে এটার থিকনেসটা, ঠিক আছে। জাস্ট এই 12 মিলি বাদ দিলেই তো আপনার ওয়েভের লেন্থটা পাওয়া যাবে, ঠিক না। এটা 250/310। আর স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু প্লেটের থিকনেসগুলো কম হয়, ধরেন কিছু কিছু প্লেট আছে 1.5 মিলি 2 মিলি হয়, সেগুলো আসলে এই কলামের প্লেট না। ধরেন যে রুফের শীট হয়, হ্যাঁ, ওই শীটগুলো ছাদে মানে আমরা টিন বলি যেটাকে, ওই টিনগুলো খুব অল্প মিলির হয়, তখন 1.5 মিলি, হ্যাঁ 2 মিলি হয় না, 1.5 মিলি এরকম হয়, 1 পয়েন্ট সামথিং। এখন এই জিনিসগুলো আসলে ইঞ্চিতে করা পসিবল হয় না, বা ইঞ্চিতে দেখাইলে অনেক ঝামেলা হয়ে যায়, এবং এই প্রোডাক্টগুলো পারচেস করতে হয় আপনার মিলিমিটারে আর কি, মিলিমিটারের থিকনেসে আর কি, বুঝছেন। এই কারণে এই স্টিল স্ট্রাকচারের কাজগুলো সবসময় ডেসিমেলে করা হয়, ডেসিমেল, মিলিমিটার বা মিটার এককে আর কি, বুঝতে পারছেন। আচ্ছা, এবং এই ক্ষেত্রে রাউন্ড ফিগার ধরা হয়। রাউন্ড ফিগার হচ্ছে আমরা নর্মালি কি জানি 1 ইঞ্চি হচ্ছে 1 ইঞ্চিতে কত মিলিমিটার, 25.4, ঠিক না। তাহলে এই যে 25.4, এই 0.4টাকে আসলে কনসিডার করা হয় না, এই 0.4টাকে ছোট ছোট মেজারমেন্টের ক্ষেত্রে কনসিডার করা হয় না। কিন্তু যেহেতু স্টিল স্ট্রাকচার কেন করা হয়, যেহেতু অনেক বড় এরিয়া প্রয়োজন, ঠিক না। এখন দেখেন সাপোজ 1 লক্ষ বা 1.5 লক্ষ স্কোয়ার ফিট, 1.5 লক্ষ স্কোয়ার ফিট, এটা কিন্তু অনেক হিউজ এরিয়া। তো এই ক্ষেত্রে সাপোজ এই আপনি যদি গ্রিডের মাপের ক্ষেত্রে, এই যে গ্রিড থেকে গ্রিডের মেজারমেন্টের ক্ষেত্রে যদি আপনি ওই 0.4টাকে কনসিডার না করেন, হ্যাঁ, এটা 6000 মানে 20 ফিট। এই 20 ফিটের এক একটা যদি স্প্যান হয়, তাহলে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তো অনেক অনেক হয়ে যায় আর কি, লেন্থ কিন্তু কম না। এখন এই ক্ষেত্রে যদি আপনি প্রতি ইঞ্চিতে যদি 0.4 করে কনসিডার করেন, মানে না ধরেন, তখন কিন্তু আপনার দেখা যাবে কি ফাইনাল বিল্ডিং এর শুরু থেকে শুরু করলেন, ঠিক আছে, শেষে যায় দেখবেন 3 ফিট বা 4 ফিট কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। এই ক্ষেত্রে আপনার এই গ্রিডের মেজারমেন্টের ক্ষেত্রে, মানে বড় মেজারমেন্টের ক্ষেত্রে ওই ফ্র্যাকশনটা মানে কনসিডার করা হয় না, মানে ওটা ধরা হয়, বুঝতে পারছেন। আর এই ছোট ছোট কলাম ধরেন, বেস প্লেট ধরেন, এই ক্ষেত্রে এই জিনিসগুলো ধরা হয় না 0.4টা। যেমন 250 হচ্ছে কি 10 ইঞ্চি, বুঝতে পারছেন। এখন সাপোজ আপনাকে এই একটা মেজারমেন্ট দিছে, এই মেজারমেন্ট দিয়ে আপনি প্রথমে একটা স্টিল কলাম তৈরি করা শিখতে হবে। এটা তো আমরা আর্কিটেক্ট বসাই দিয়েছি, আমি সেটা নিয়ে আসলাম, ঠিক না। কিন্তু এটা সে আসলে কিভাবে তৈরি করছে এটা তো আমাকে জানতে হবে। এইটা তৈরি করার সিস্টেমটা হচ্ছে এই যে 250 আর হচ্ছে কত 310, তার মানে এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক না। আপনি এই কর্নার থেকে এই কর্নার একটা রেক্ট্যাঙ্গেল টানলেও কিন্তু এটা হয়ে যাবে নাকি। এখন আমরা কি করব, এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে @ দিলাম, কত হবে 250, 310। তাহলে 250 আর 310 আমরা কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এখন আমাকে অবশ্যই এটা শুরুতে বা যখন আমি এই কলামটা তৈরি করব, তখন আমি অবশ্যই এটা কলাম লেয়ারে রাখবো। দেখেন এটা যদি সিলেক্ট করি, এটা কিন্তু এই যে কলাম স্টিল লেখা আছে, দেখছেন, কলাম স্টিল লেয়ারে আছে। এখন এই যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করলাম, এই কলামটা দেখেন তৈরি করার আবার আরেকটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই কলামটাকে অবশ্যই পলি লাইনে তৈরি করতে হবে, মানে যাতে ভাঙা ভাঙা না হয়। যেমন ধরেন আমি এই কলামটাকে কপি করলাম, যদি ভাঙা ভাঙা লাইনে করে আমি এটাকে এক্সপ্লোড করে ফেললাম, ভেঙে ফেললাম। এখন ধরেন এই রকম একটা একটা করে সিলেক্ট করা অনেক কষ্টসাধ্য, বা হঠাৎ করে ধরেন আমি এরকম সিলেক্ট করে মনে করেন আমি এরকম কপি করে বসাই গেলাম, এখন দেখা যাবে কি উপরের একটা পার্ট সে কি আসে নাই, হ্যাঁ, এইরকম মিস হওয়ার বা মিসিং হওয়ার সুযোগ থাকে। আর স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু খুব মিলির মাপ, ছোট ছোট মাপ, এক্ষেত্রে অনেক ছোট ছোট জিনিসের ভুলের কারণে অনেক বড় সমস্যা হয়ে যায়, হ্যাঁ। এই কারণে অনেকে আবার করে কি ভাঙা ভাঙা লাইন করে ব্লক করে, তো এইটা আসলে সঠিক পদ্ধতি না, কারণ ব্লক করলে আপনার ব্লকের মধ্যে ঢুকে আবার মডিফাই করতে হয়, এটা একটা ঝামেলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি এখান থেকে কি জানলেন, এখান থেকে দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেসগুলো যেটা আর্কিটেক্ট ধরে দিয়েছে সেটা আসলে দেখলেন। তাহলে এটা আপনাকে তৈরি করতে হবে কিভাবে। তাহলে এটা আমরা রেক্ট্যাঙ্গেলটা আমরা আউট থেকে আউটের মাপটা পেয়ে গেলাম। এখন আমরা এইখান থেকে একটা সেন্টার লাইন নিব এবং
এই নিচের দুই পাশে এটা এখান থেকে একটা সেন্টার লাইন নিলাম। ওকে, নেওয়ার পরে দেখেন, নেওয়ার পরে আমাদের এই ফ্লেঞ্জের থিকনেসটা কত আছে, 12 মিলি, আর এটাও 12 মিলি। তাহলে আমরা অফসেট নিব, ও এন্টার 12 এন্টার, এই উপর থেকে নিচের দিকে একটা অফসেট যাব, নিচ থেকে উপরের দিকে একটা অফসেট যাব। ওকে, আচ্ছা, এরপরে এই ওয়েবের প্লেটটা কত আছে, কতটুকু থিকনেস সেটা একটু দেখে, 8 মিলি থিকনেস। তাহলে এটা অবশ্যই সেন্টারে হবে, ঠিক না? তাহলে সেন্টারে যেহেতু একটা লাইন নিছি, এই যেহেতু 8 মিলি থিকনেস, তাহলে উভয় দিকে আমি 4 মিলি করে অফসেট নিলে হয়ে যাচ্ছে। ও এন্টার 4 এন্টার, বাম দিকে 4 মিলি, ডান দিকে, এবার বাম দিকে 4 মিলি, মাঝখানের লাইনটা আমরা ফালাই দিলাম। ওকে, আর এই দুই পাশের লাইনটা আমরা ফালাই দিতে পারি। তাহলে এই যে একটা শেপ আমি রেডি করলাম, এখন আমার আসলে করণীয় কি? এখন আমার করণীয় হচ্ছে, সাপোজ আমি একটা গ্রিন কালারের লাইন নিলাম। এখন আমরা যে কোনো একটা কর্নার থেকে স্টার্ট করব, ঠিক আছে? এখন আপনি কোন কর্নার থেকে স্টার্ট করতে চাচ্ছেন, এবং পলি লাইন দিয়ে শুরু করতে হবে, PL এন্টার। এই সাপোজ আমরা এই পয়েন্ট থেকে শুরু করলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। দেখেন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি, একটা কলাম রেডি হয়ে গেছে না এখন? আচ্ছা, এভাবে তো পারবেন নাকি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্লেঞ্জ, এটা ফ্লেঞ্জ, মাঝখানে এটা হচ্ছে ওয়েব। তাহলে এই হলো একটা কলাম তৈরি করার পদ্ধতি। আচ্ছা, এরপরে এই কলামটাকে আমরা মডিফাই এখন করব না, যখন হচ্ছে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী, যখন ডিজাইনার আমাকে এটা ফিডব্যাক দিবে, তাহলে আমরা এটা ডিজাইনারের জন্য রেডি করতেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এইখানে এই কলামগুলো সবগুলোতে গ্রিড দিলাম। এখন আমার করণীয় কি? এখন করণীয় হচ্ছে, এইখানে একটা টেক্সট আছে, দেখেন নর্মালি এই কলামগুলো যদি আমি স্কেলে করি, এই যে সাপোজ এইটাকে ধরেন আমরা একটা পেজ A4 বা A3 একটা পেজ, এই পেজে আমি যদি প্রিন্ট করি, আসলে নর্মালি কলামগুলো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? কলামগুলো জাস্ট মনে হচ্ছে যে ওইখানে আসলে কিছু একটা আছে, ঠিক না? তার মানে এই কলামগুলোর লাইন, মানে লাইন উইথটা কিন্তু একটু বাড়ানো, দেখছেন? নর্মালি 30 বা 35 এরকম থাকে। তার মানে হচ্ছে, মানে এই গ্রিড লাইনের থেকে যাতে কলামটা একটু ভিজিবল হয়, অন্তত বোঝা যায় যে এখানে কিছু একটা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটা করার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আইডিটা নির্ধারণ করা। যেমন আপনি যেহেতু আরসিসি কাজ করছেন, নর্মালি আপনি আরসিসির ক্ষেত্রে কি করছেন, এই যে C1 C2 C3 এরকম একটা আইডি দিচ্ছেন না কলামে, প্রতি কলামে? হ্যাঁ, এরকম এই আইডিও এখানে এই স্টিল কলামের ক্ষেত্রে এরকম আইডি এখানে দিতে হবে। তাহলে এই স্টিল কলামের ক্ষেত্রে এসসি মানে কি, স্টিল কলাম। হ্যাঁ, এখন এই নাম্বারিংটা আপনি 1 2 3 4 5 6 7 এই নাম্বারিংটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে একটা শর্ট নোট করবেন, নোটের মধ্যে আপনি কলামের সাইজগুলো আলাদা আলাদা করবেন, যে কত কত সাইজের কলাম আমাকে ডিজাইনার দিছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সাপোজ আপনি যখন এই গ্রিড লাইনটা রেডি করবেন, রেডি করে জাস্ট আপনি মেজারমেন্ট দিয়ে, ডাইমেনশন দিয়ে এটাকে আপনি ডিজাইনারের কাছে দিয়ে দিবেন, শেষ, আপনার কাছে সেখানে। এরপরে ডিজাইনার আপনাকে কি করছে, এই পেজটাকেই আবার সে আপনাকে আউটপুট দিছে, হ্যাঁ, আপনাকে ব্যাক করছে। তখন সে বলছে যে আপনি মনে করেন সব কি করছেন, SC1 দিয়েই সাবমিট করে দিয়েছেন তার কাছে, বুঝতে পারছেন? আপনি সবগুলোকে SC1 দিয়েই সাবমিট করে দিয়েছেন, কারণ সবগুলো ডিফল্টভাবে একই সাইজ ধরা। এখন দেখেন এখানে কি বলা আছে, SC1। তা SC1 F ইকুয়াল টু মানে কি, ফ্লেঞ্জ। এই ফ্লেঞ্জের 250 কি, 250 হচ্ছে এই যে লেন্থ, হ্যাঁ, উইথ আর কি, আর 12 হচ্ছে কি, থিকনেস প্লেটের, 12 মিলি। আর ওয়েভ হচ্ছে কত, 310, আর থিকনেস হচ্ছে কত, 8 মিলি। তাহলে এই যে একটা আইডি রেডি করলেন, এই আইডিটা কিন্তু অনেক বড় সাইজের, দেখতে পাচ্ছেন? মানে হচ্ছে আপনি যখন এটাকে প্রিন্ট করবেন, তখন এই কলাম না দেখা গেলেও যাতে এই আইডিটা স্পষ্ট বোঝা যায়, বা আপনি ভালো বুঝেন ডিজাইন, আপনি ডিটেলিংটাও ভালো বুঝেন, কিন্তু আপনি যদি অটোক্যাডের প্রেজেন্টেশনটা ভালোভাবে না করতে পারেন, সেটা কিন্তু ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্য হয় না, বুঝতে পারছেন? আবার আছে অনেকে কাজ মোটামুটি পারে, কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো দিতে পারে, কিন্তু তারাই কিন্তু মার্কেটে কিন্তু আগায় যায়, বুঝতে পারছেন? এক্ষেত্রে অটোক্যাড জানাটা যেরকম জরুরি, এই টুকটাক কমান্ডগুলো আরও বেশি জানতে হবে। এরপরে আমার এই ড্রয়িংটা আসলে সুন্দর দেখায় কিনা, হ্যাঁ, নিজের জাজ করতে হবে, মানে নিজের বুঝতে হবে যে আসলে এটা দিয়ে কাজ চালানো যাবে কিনা, বা এটাকে আমি যদি প্রিন্ট করি, কারণ আপনি ড্রয়িংয়ের মধ্যে জুম করতে পারলেন, প্রিন্টে তো কিন্তু কোনো জুম করার অপশন নাই, ঠিক না? তাহলে সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো যখন ফলো করবেন বা কাজ করবেন, তখন দেখবেন যেহেতু আপনি এই প্রফেশনাল এই ড্রয়িংগুলো, এই ক্যাড ফাইলগুলো আমি আপনাকে দিয়ে দিব, হ্যাঁ,
আপনি এই ক্যাট ফাইলগুলো দেখবেন যে আসলে কোনটা কিভাবে রাখছে বা কিভাবে করছে। এগুলো প্রফেশনাল ড্রয়িং, এগুলো দেখলে তো অন্তত মানে নকল করা বলে এক হিসেবে, যেহেতু আপনি পারেন না আপনি নকল করবেন, আপনি দেখবেন যে আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে হয়েছে। আর যেহেতু অটোক্যাড জানেন, তার মানে এই সাপোজ এই ডাইমেনশনটা আমি কিভাবে রেডি করছি, আমি যদি এই ডাইমেনশনের নামটা দেখি এটা কি নামে আছে, হ্যাঁ এটার যে নামটা আছে এই নামটাকে আমি যদি যাই মডিফাই করতে যাই, তখন আছে এটা কি নামে, এই যে এই নামে আছে, এটাকে আমি মডিফাই করতে গেলে এইখান থেকে আমরা মডিফাই করতে পারবো। ওকে, সাইজ কম বেশি করতে পারবো। অথবা এই ডাইমেনশনটা আমি রেডি করার জন্য কোথায় কোন জিনিসটা ফলো করছি এবং কত মেজারমেন্ট, কোন চিহ্ন, কত সাইজ দিছি, আপনি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? মানে একটা প্রফেশনাল ফাইল যদি আপনার কাছে থাকে, আপনার কিন্তু আর কারো কাছে যাইতে হবে না কাজ শেখার জন্য বা দেখার জন্য। তখন কিন্তু ওই অটোক্যাডের জন্য আর কি, তখন কিন্তু আপনি ওই ফাইলগুলোর মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন যে আসলে সে এই জিনিসটা কিভাবে রেডি করছে। এরপরে এই যে